আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন, আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা। ইস্তাম্বুলে আলোচনার মধ্যে আফগান পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষ, নিহত ৩০। গাজা নিয়ে ওয়াশিংটনের নির্দেশনা মানবে না ইসরায়েল। অস্ত্র ছাড়তে যে শর্ত দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। আধা ঘন্টার ব্যবধানে মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত। বিভেদ ভুলে ঐক্যের পথে ইরান ও সৌদি আরব। ভেনেজুয়েলার কাছাকাছি পৌঁছালো বিমানবাহী রণতরী সহ এক মার্কিন যুদ্ধজাহাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন, আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা। এল আর বাল, একজন বিখ্যাত আরব বিশ্লেষক, ইসরায়েলের পক্ষ থেকে আরব দেশগুলোকে অপমান করা ও পরে ক্ষমা চাওয়াকে এক বিপজ্জনক প্রবণতা বলে মন্তব্য করেছেন। তার মতে, এমন আচরণ মেনে নেওয়া মানে শত্রুকে বৈধতা দেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলা। এই বিশ্লেষকের নাম আব্দুল বারী আতওয়ান। তিনি আন্তর্জাতিক দৈনিক রায় আল ইয়মের সম্পাদক। তিনি বলেছেন, আরব ইসরায়েল সম্পর্কের নতুন এক ধারা দেখা যাচ্ছে যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তিনি ইসরায়েলি নেতাদের অবমাননা করা আচরণ এবং পরে ক্ষমা প্রার্থনার প্রথাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন এবং আরব দেশগুলোর নীরবতা ও নমনীয় অবস্থানের তীব্র সমালোচনা করেন। আতওয়ান জোর দিয়ে বলেছেন, এই ক্ষমা প্রার্থনাগুলো সাধারণত মার্কিন চাপের কারণে করা হয় এবং তা বন্ধুত্ব নয় বরং অপরাধ ও অপমান ঢাকার কৌশল। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, কাতারে ইসরায়েলি হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বাধ্য হয়ে দুঃখ প্রকাশ করেন, কিন্তু কোনো আরব সরকার তাতে প্রতিক্রিয়া জানায়নি। আতওয়ান বলেন, এই ধরনের ক্ষমা মেনে নিয়ে চুপ থাকা মানে হলো এমন এক শত্রুকে বৈধতা দেওয়া যা আরব ভূমি দখল করে রেখেছে এবং গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তবে তা একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। প্রথমে হামলা, তারপর অপমান এবং শেষে ক্ষমা। সেটি আরব ইসরায়েল সম্পর্কের নিয়মিত রীতি হয়ে যাবে। তিনি আরো মনে করিয়ে দেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো প্রমাণ করেছে কঠিনতম পরিস্থিতিতেও তারা দখলদার বাহিনীর মোকাবেলা করতে সক্ষম। আতওয়ানের মতে, আরব ও মুসলিম জাতিগুলোর উচিত মর্যাদা ও আত্মমর্যাদা রক্ষা করে এই অপমান ও লোক দেখানো ক্ষমা প্রার্থনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। এটা করতে পারলেই কেবল আঞ্চলিক হুমকি মোকাবেলা করা সম্ভব হবে। ইস্তাম্বুলে আলোচনার মধ্যেই আফগান পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষ, নিহত ৩০। ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনার মধ্যেই সীমান্তে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, গত শুক্রবার ও শনিবার আফগান সীমান্ত পেরিয়ে আসা সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৫ সেনা সদস্য ও ২৫ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা ISPR এ তথ্য জানিয়েছে। আফগানিস্তান থেকে সশস্ত্র ব্যক্তিরা খুররাম উত্তর ওয়াজিরিস্তান এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল। পাহাড়ি ও দুর্গম এই দুই জেলায় সংঘর্ষ হয়। সেনাবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, সীমান্ত অতিক্রমের এই চেষ্টা প্রমাণ করে যে আফগান সরকারের সন্ত্রাস দমনের অবস্থান নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ ঘটনায় আফগানিস্তানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তালেবান সরকারের মুখপাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। গাজা নিয়ে ওয়াশিংটনের নির্দেশনা মানবে না ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, জেরুজালেম এখনও গাজার বর্তমান এবং ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। ইসরায়েল নির্ধারণ করবে যে উপত্যকায় কোন দেশের সেনা মোতায়েন করা যেতে পারে। গাজা উপত্যকার ভবিষ্যৎ সম্পর্কে ওয়াশিংটন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে এমন ক্রমবর্ধমান গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র যা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নেয়। তিনি উল্লেখ করেন, ইসরায়েল নির্ধারণ করবে কোন দেশগুলোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনার কাঠামোর মধ্যে গাজায় সেনা পাঠানোর অনুমতি দেওয়া হবে। যুদ্ধবিরতির মধ্যেই শনিবার মধ্য গাজায় একটি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ অপারেটিভকে লক্ষ্য করে হামলা চালায় IDF। দাবি করা হচ্ছে, ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করছিল গোষ্ঠীটি। এর আগে ট্রাম্পের গাজা চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন তদারকি করতে গত সপ্তাহে ইসরায়েলে এসেছিলেন একদল জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। গত সপ্তাহে রাফায় এক মারাত্মক হামলায় 2 IDF নেতা নিহত হয়।
হন। ওই হামলার জন্য হামাসকে দায়ী করে আইডিএফ এবং প্রতিক্রিয়ায় গোষ্ঠীটির বিরুদ্ধে তীব্র হামলা শুরু করে। কিন্তু জেরুজালেমের উপর মার্কিন চাপ প্রয়োগের পর দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হয়। নেতানিয়াহু বলেন, আমি একটি জিনিস স্পষ্ট করতে চাই, আমাদের নিরাপত্তা নীতি আমাদের নিজস্ব হাতে। আমরা আমাদের বিরুদ্ধে আক্রমণ সহ্য করব না। আমরা আমাদের বিবেচনার ভিত্তিতে আক্রমণের জবাব দেই, যেমনটি আমরা লেবাননে এবং সম্প্রতি গাজায় করেছি। তিনি আরো বলেন, আমাদের দুই সেনার উপর হামলার পর আমরা হামাস ও সন্ত্রাস গোষ্ঠীগুলোর উপর 150 টন বোমা নিক্ষেপ করেছি। অবশ্যই আমরা বিপদ তৈরি হওয়ার আগে তা প্রতিহত করি। ইসরায়েল এর জন্য কারো অনুমোদন চায় না। এর আগে নেতানিয়াহুর কার্যালয় জানায়, তুর্কি সেনা মোতায়েনের বিষয়টি মেনে নেবে না তারা। অস্ত্র ছাড়তে যে শর্ত দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। অস্ত্র ছাড়তে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি এজন্য একটি শর্ত দিয়েছে। শর্ত মানলে অস্ত্র ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। গোষ্ঠীটির শীর্ষ নেতা খলিল আল হাইয়া জানিয়েছেন, হামাস, ফাতা এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলো গাজার শাসনের টেকনোক্র্যাট কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছে। প্রস্তাবিত কমিটিটি অস্থায়ী হবে এবং এর কাজ হবে ফিলিস্তিনি নির্বাচন আয়োজনে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পথ সুগম করা। আল হাইয়া জানান, একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না। 7 অক্টোবরের হামলার প্রসঙ্গে আল হাইয়া বলেন, 7 অক্টোবর ছিল 77 বছরের দখলদারিত্বের স্বাভাবিক ফল। এই হামলা আমাদের জনগণের বেদনা, শহীদ ও বন্দীদের ত্যাগ সত্ত্বেও ফিলিস্তিনি ইস্যুটিকে একটি নতুন পর্যায়ে নিয়ে গেছে এবং দখলদারিত্বের আসল চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত করেছে। আধা ঘন্টার ব্যবধানে মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত। দক্ষিণ চীন সাগরে মাত্র আধা ঘন্টার ব্যবধানে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধ বিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে 5 ক্রু সদস্যই জীবিত রয়েছেন। দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ থেকে উড্ডয়ন করা এক যুদ্ধ বিমান ও একটি হেলিকপ্টার রোববার বিকেলে আধ ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট। ফ্লিটের বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় পতিত হওয়ার পর MH-60 আর সি-হক হেলিকপ্টারের 3 ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। আর FA-18F সুপার হর্নেট যুদ্ধ বিমানের 2 পাইলটও ইজেক্ট করে নিরাপদে উদ্ধার হয়েছেন। মোট 5 জনই সুরক্ষিত এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বিভেদ ভুলে ঐক্যের পথে ইরান ও সৌদি আরব। নিজেদের পুরনো সব ক্ষোভ কবর দেওয়ার সময় এসেছে ইরান ও সৌদি আরবের। চীনের মধ্যস্থতায় তাদের যে সম্পর্ক গড়ে উঠেছে তা নষ্ট করা উচিত নয়, কারণ এটি কেবল বিশ্বকে অবাক করেনি, বরং আঞ্চলিক ভূরাজনীতিকেও নতুন রূপ দিয়েছে, যা এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ছিল যে ইসরায়েল ছাড়া শিয়া এবং সুন্নিরা কুকুর বিড়ালের মতো লড়াই চালিয়ে যাবে। ইরান ও সৌদি আরবের মধ্যে পূর্ণ মিলন সমগ্র অঞ্চল জুড়ে এবং বিশ্বব্যাপী শান্তি প্রেমীদের মধ্যে আশার আলো জাগিয়ে তুলেছে। বেইজিং এর উদ্দেশ্য যাই হোক না কেন, কয়েক দশক ধরে প্রকাশ্য গোপন শত্রুতার পর এটি দুই চির প্রতিদ্বন্দ্বীকে তাদের মতপার্থক্য নিরসনের জন্য মুখোমুখি করেছে। শুধু তাই নয়, এটি উভয় পক্ষকে বিরতি নেওয়ার, আত্মবিশ্বাসপূর্ণ গঠনের, আস্থা গভীর করার একটি বিরল সুযোগ দিয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে সাম্প্রদায়িকতার অবসান ঘটাতে, রাজনৈতিক সীমানা নির্ধারণ করতে অথবা তেল পরবর্তী বৈচিত্র্য অর্জনের বিষয়ে যৌথ প্ল্যাটফর্ম দিয়েছে। যেহেতু উভয় পক্ষই নেতৃত্ব চায়, তাই রিয়াদ এবং তেহরানকে একসাথে কাজ করতে হবে। আজ তাদের চ্যালেঞ্জগুলো অভিন্ন এবং এটি উপেক্ষার মূল্য অনেক বেশি। উভয়েরই গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক শিকড় রয়েছে, যা তাদের উপকারে আসতে পারে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার হাত বাড়ালে। এমনকি যদি তারা কেবল শান্তির ধারণার উপরেও একমত হয়, তাতে এটি তাদের জনগণ, এমনকি সমগ্র বিশ্বের জন্য সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং কল্যাণের আকারে সুফল বয়ে আনতে পারে। ইরানকে সবশেষ অনুন্নত দেশ হিসেবে পরিচিত করা হয়, যেখানে বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী কিছু বৈচিত্র্যময় প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি আরব। উভয় দেশেরই প্রচুর সম্পদ রয়েছে। এগুলো বিদেশে পাঠানোর পরিবর্তে তারা অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত প্রকল্পে একসাথে কাজ করার জন্য একটি পারস্পরিক উপকারী বাস্তুতন্ত্র তৈরি করতে পারে। ভেনেজুয়েলার কাছাকাছি পৌঁছালো বিমানবাহী রণতরী সহ এক মার্কিন যুদ্ধজাহাজ। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার কাছাকাছি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি। এই যুদ্ধজাহাজ বিশ্বের অন্যতম শক্তিশালী ডেস্ট্রয়ার। এটি ওই অঞ্চলে এমন এক সময়ে পৌঁছেছে যখন ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এদিকে কেবল এই জাহাজই নয়, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের আশপাশে মোতায়েন করেছে মার্কিন সশস্ত্র বাহিনীর 6ষ্ঠ নৌবহরের
কাপ্তান ভোমরা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। অবশ্য পুরো ষষ্ঠ নৌবহর ওই অঞ্চলে পাঠানো হয়েছে কিনা সে বিষয়ে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।